হ্যালো জুলজি অনার্স সেকেন্ড ইয়ারের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার সপ্তাহ ঘুরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি আশা করি তোমরা আমার এর আগের ভিডিওগুলো ঠিকমতো মনোযোগ দিয়ে দেখেছো এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে তোমাদের সবাইকে, বিশেষ করে জুলজি অনার্স সেকেন্ড ইয়ারের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আর আমি তোমাদের সাথে রয়েছি বরাবরের মতো খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আর আমার আজকের আলোচ্য বিষয় স্তন্যপায়ীদের বিভিন্ন ধরনের শিং অর্থাৎ হর্নস নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি স্তন্যপায়ী বা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন ধরনের এদের হার্টের বিভিন্ন ধরনের তুলনামূলক আলোচনা, অ্যারোটিক আর্চের তুলনামূলকভাবে আলোচনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর ঠিক আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ত্বকোদ্ভূত বিভিন্ন অঙ্গের, বিশেষ করে চঞ্চু বা ঠোঁট পাখির বিভিন্ন ধরনের ঠোঁটের বর্ণনা নিয়ে ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই অধ্যায় থেকে অর্থাৎ তুলনামূলক অঙ্গ সংস্থান কর্ডেট অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে স্তন্যপায়ীদের বিভিন্ন ধরনের শিং, যা প্রায়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ, বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা আমার iZoology নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকেই। যারা সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অর্থাৎ ঘন্টা চিহ্নিত যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে প্রেস করে রাখার জন্য, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা সেটি তোমাদের সময় মতো দেখতে পারো। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। স্তন্যপায়ীদের বিভিন্ন ধরনের শিং অর্থাৎ খুর বিশিষ্ট স্তন্যপায়ীদের অর্থাৎ আর্টিওডেকটাইলা এবং পেরিসোডেকটাইলা করটির ফ্রন্টাল অস্থি অর্থাৎ সামনের অস্থি বৃদ্ধি পেয়ে যে অস্থিময় কেন্দ্র গঠন করে, যার বাইরে এপিডার্মাল কেরাটিনের আস্তরণ থাকে, তাকে শিং বা হর্নস বলা হয়। আক্রমণ এবং প্রতিরক্ষার কাজে শিং ব্যবহৃত হয়। গঠনগত দিক থেকে শিং সাধারণত 5 ধরনের, যেমন প্রকৃত শিং বা ফাঁপা শিং, ট্রু হর্নস, প্রং শিং, অ্যান্টলার্স, জিরাফ শিং অর্থাৎ জিরাফের যে শিংটা থাকে, গন্ডারের শিং বা এটার আরেকটা নাম হচ্ছে তন্তুময় শিং বা লোম শিং, হেয়ার হর্নস অর ফাইবার হর্নস। এগুলোরই প্রত্যেকটির আলাদা করে বর্ণনা এবং কিছু ছবি আমি ব্যবহার করেছি, যেগুলো মানে প্রকৃত প্রাণীর ছবি, যা দিয়ে তোমরা বুঝতে পারো কোনটি কোন ধরনের শিং কোন প্রাণীতে রয়েছে, বুঝতে যাতে সুবিধা হয়। যেমন প্রথমে আসবো প্রকৃত শিং বা ফাঁপা শিং। গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি স্তন্যপায়ীদের উভয় লিঙ্গেই মস্তকের উপরিভাগে 2টি শাখাবিহীন শিং দেখা যায়। এটি শক্ত কেরাটিন যুক্ত এপিডার্মিস দ্বারা গঠিত ফাঁপা খাপের মতো। এরা বাঁকা বা ঘোরানো হতে পারে। এই শিং কখনো ঝরে পড়ে না। অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, যা আমরা বিশেষ করে গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে, স্তন্যপায়ী প্রাণীগুলো রয়েছে, এর পুরুষ এবং স্ত্রীর প্রাণী উভয় ক্ষেত্রে দেখা যায় কেরাটিনের যুক্ত বা কেরাটিন জাতীয় পদার্থে তৈরি এপিডার্মিস থেকে এক ধরনের সামনের অর্থাৎ ফ্রন্টাল যে অংশটি মাথার উপরের দিকে বা সামনের অংশে এ ধরনের একটি শিংয়ের মতো শক্ত করে, কিন্তু এটির ভিতরে ফাঁপা। আর এটি কখনো ঝরে পড়ে না, এটি সবসময় একটি স্থায়ী। এই ধরনের শিংকে বলা হয় প্রকৃত শিং বা ফাঁপা শিং। এরপরে চলে যাব প্রং শিং। অ্যান্টিলোপ অর্থাৎ হরিণ জাতীয় এক ধরনের প্রাণী বা ছাগল সদৃশ প্রাণীদের শিংয়ের গঠন প্রকৃত শিংয়ের ন্যায়, অর্থাৎ প্রকৃত শিং যেরকম সেরকমই। করটির ফ্রন্টাল অস্থি বর্ধিত হয় এবং এর চারিদিকে এপিডার্মাল আবরণ থাকে। এই এপিডার্মাল আবরণের অগ্রভাগ বিভক্ত হতে পারে। সাধারণত পুরুষদেরই প্রং শিং থাকে। প্রতি বছর নির্মোচিত বা পড়ে গিয়ে নতুন শিং গঠিত হয়, যেমন এই যে এটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত শিংয়ের সাথে এর পার্থক্য হচ্ছে এর আবার
উপবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, উপবৃদ্ধি দেখা যায়, এবং এটি সাধারণত পুরুষ প্রাণীতে থাকে। প্রকৃত শিং পুরুষ এবং স্ত্রী দুই ক্ষেত্রেই থাকে, কিন্তু প্রং শিং শুধুমাত্র পুরুষ প্রাণীর বেলায় দেখা যায়, এবং এটি দেখতে ছাগল সদৃশ। আবার কেউ কেউ কখনো কখনো দেখা যায় যে ছাগলের মতো বলতে পারো, অথবা হরিণ টাইপেরও অনেকটা, বিশেষ করে শিংগুলো এত বড়, সাধারণত হরিণের মতো অনেক রকমের দেখা যায়। এটা হচ্ছে প্রং শিং, এরা হচ্ছে অ্যান্টিলোপ। এরপর হচ্ছে অ্যান্টলার্স। হরিণ জাতীয় প্রাণীদের মধ্যে কেবল পুরুষদের এবং রিইন্ডার ও ক্যারিবোদের উভয় লিঙ্গে শাখা প্রশাখাযুক্ত যে শিং দেখা যায় তাকে অ্যান্টলার বলে। এটি প্রকৃত শিং নয়। করটির ফ্রন্টাল অস্থির উপরিভাগ হতে নিরেট প্রকৃতির যোজক কলা উদ্ভূত হয়। এর উপরিভাগে ক্যালসিয়াম গঠিত লবণ সঞ্চিত থাকে বলে শক্ত হয়, অর্থাৎ ক্যালসিয়াম দ্বারা গঠিত বলে এই শিংগুলো খুব শক্ত হয় উপরিভাগটা। জনন ঋতুর পর অ্যান্টলার খসে পড়ে এবং নতুন অ্যান্টলার গঠিত, অর্থাৎ প্রজনন শেষ হয়ে গেলে, প্রজনন ঋতু চলে গেলে অ্যান্টলারটি, অর্থাৎ অ্যান্টলার জাতীয় যে শিংটি রয়েছে এগুলো খসে পড়ে যায় ও নতুন ভাবে অ্যান্টলার গঠিত হয়। এই যে দেখো এই চিত্রে কিভাবে শাখা প্রশাখা যুক্ত শিং রয়েছে, যা হরিণের মতো, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এইটা অ্যান্টলার দেখা যায়। আর রিইন্ডার এবং ক্যারিবো নামক যে প্রজাতির যে হরিণ জাতীয় যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোতে এই ধরনের শিং দেখা যায়, যেটি প্রকৃত শিং নয়, যা প্রজননের পরে ঝরে পড়ে আবার নতুন করে করে, এবং এরা শাখা প্রশাখা যুক্ত। এইগুলো মোটামুটি তিন ধরনেরই। এর পরের স্লাইডে চলে যাব আমরা জিরাফ শিং বা জিরাফ হর্নস। জিরাফের মস্তকের উপরিভাগে একটি ক্ষুদ্র অস্থিময় উপবৃদ্ধির উপরিভাগের ত্বকের আস্তরণ দ্বারা এই শিং গঠিত। এটি শাখাবিহীন, উভয় লিঙ্গে দেখা যায় এবং কখনোই খসে পড়ে না। এই যে দেখো এখানে জিরাফের মাথার উপরিভাগের, এবং বলা হয়েছে যে উপরিভাগের ত্বক, এই ত্বকের উপরিভাগে যে শাখাবিহীন অর্থাৎ শাখা প্রশাখা যুক্ত নয় এরকম এক ধরনের শিং থাকে, যা কখনোই খসে পড়ে না, এবং এগুলো খুব বেশি একটা শক্ত হয় না। এই ধরনের শিংকে বলা হয় জিরাফ শিং। এটা শুধুমাত্র জিরাফের মধ্যেই পাওয়া যায়, বা জিরাফের মাথাতে এই শিংগুলো দেখা যায়, এই জন্য এটার নাম হচ্ছে জিরাফ শিং। আর এটি কখনোই খসে পড়ে না, এটি স্থায়ী। এরপরের যেটি রয়েছে এটি হচ্ছে গন্ডারের শিং বা তন্তুময় শিং বা লোম শিং, হেয়ার হর্নস বা ফাইবার হর্নস। এটা বুঝতেই পারো নাম পাচ্ছ যে নামে, এটি মূলত গন্ডারে দেখা যায় বা রাইনোসেরাসের মধ্যে দেখা যায়। এটি রূপান্তরিত লোম থেকে সৃষ্ট, যা গন্ডার এবং রাইনোসেরাসদের উভয় লিঙ্গেই পাওয়া যায়। গন্ডারের মস্তকের অগ্রভাগে অর্থাৎ ন্যাসাল অস্থির পৃষ্ঠ দেশে এটি হচ্ছে রাইনোসেরাস ইউনিকর্নিস, অর্থাৎ একটি দেখা যায়, মস্তকের একটি দেখা যায় রাইনোসেরাস ইউনিকর্নিস নামক প্রজাতিতে, আর দুটি থাকে হচ্ছে রাইনোসেরাস বাইকর্নিস। লোম ও ক্যারাটিন যুক্ত বহিতকীয় তন্তু সম্মিলিতভাবে শিং গঠন করে। এই যে দেখো এখানে গন্ডারের এখানে দুটি শিং রয়েছে, একটি বড় সামনেরটা, একটি ছোট, এবং লোম শিং স্থায়ী, সারা জীবন ব্যাপী বৃদ্ধি পায়, যা কখনোই নির্বাচিত হয় না বা পড়ে যায় না বা খসে পড়ে না বা ঝরে পড়ে না। এটি ভেঙে গেলে পুনরায় তৈরি হয়, অর্থাৎ এটি স্থায়ী, এবং এর কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে আবার ওখান থেকে নতুন শিং তৈরি হয় বা গজায় বা সৃষ্টি হয়, কিন্তু এটি কখনো নির্বাচিত হয় না, অর্থাৎ নিচ থেকে এটি পড়ে যায় না বা খসে পড়ে না বা ঝরে পড়ে না। এই হলো মোটামুটি 5 প্রকারের শিংয়ের বর্ণনা, এবং প্রত্যেকটি শিংয়ের সাথে কোন কোন প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো ছবি দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বইতেও ঠিক এভাবেই পাবে, প্রত্যেকটি শিংয়ের সাথে সাথে এর চিত্র দেওয়া আছে, প্রাণী চিত্র দেওয়া আছে। তোমরা আশা করি এটি খুব কঠিন কিছু নয়, তোমরা একটু দেখলেই, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে বইয়ের সাথে মিলিয়ে পড়লেই তোমরা এটি বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে এবং মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে। এরপরে ছোট্ট একটি অংশ রয়েছে, সেটি হচ্ছে নখ, নখর ও খুরের মধ্যে পার্থক্য। এটি প্রায়ই তোমাদের আসতে দেখা যায়। এটি যেহেতু ছোট অংশ সেই জন্য এটার সাথে আমি জুড়ে দিয়েছি এই ভিডিও সাথে, কারণ এটি আলাদা করতে গেলে অল্প কয়েক মিনিটের একটি হবে, সেটি আসলে ভালো দেখা যায়, এই জন্য আমি এখানে এটির সাথে জুড়ে দিয়েছি। নখ কাকে বলে? প্রথমে সংজ্ঞা। প্রাইমেটদের ক্ষেত্রে অঙ্গুলি প্রান্ত যে পাতলা চওড়া অংশ দ্বারা সুরক্ষিত থাকে তাকে নখ বলা হয়, অর্থাৎ আমাদের যে জিনিস যেটা রয়েছে, যে প্রত্যেকটি হাত এবং পায়ের আঙ্গুলের এবং যে সামনের দিকে যে শীর্ষভাগ যে সুরক্ষিত রয়েছে যে অংশটির দ্বারা, যে শক্ত আবরণটির দ্বারা, সেটি হচ্ছে নখ। আর নখর হচ্ছে অঙ্গুলির প্রান্তের স্ট্র্যাটাম কর্নিয়া রূপান্তরিত হয়েছে শক্ত, সরু, সুচালো ও বাঁকানো গঠন তৈরি করে, তাকে নখর বলা হয়, যেটা পাখিতে দেখা যায়, পাখির ইয়ে। আর খুর, পেরিসোডাক্টাইলা ও এরিওডাক্টাইলা বর্গভুক্ত স্তন্যপায়ীদের ক্ষেত্রে অঙ্গুলি প্রান্ত যে পাতলা চওড়া অংশ দ্বারা সুরক্ষিত থাকে তাকে খুর বলা হয়, যেটা
আমরা দেখি গরু, ছাগল, ভেড়া অর্থাৎ ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। ঘোড়াতে দেখা যায় ঘোড়ার খুর, ঘোড়ার পার নিচের দিকে যে দুইটা বা তিনটি অংশে বিভক্ত হয়ে যে থাকে সেটিকে বলা হয় খুর। নখে আঙ্গুইস স্তরটি অত্যন্ত পাতলা এবং সাব আঙ্গুইস স্তরটি অত্যন্ত সংক্ষিপ্ত। নখরের ক্ষেত্রে আঙ্গুইস স্তরটি শক্ত, পুরু, অধিক পুষ্ট এবং সাব আঙ্গুইস স্তরটি অপেক্ষাকৃত নরম। আর খুরে আঙ্গুইস অনেক বড়, সুগঠিত বা সুগঠিত আকৃতি। এখানে এখানে আসলে ভি বা ইউ আকৃতির হবে। আর সাব আঙ্গুইস মাটি স্পর্শ করে। নখ হাত বা পা উভয় অংশেই দেখা যায়। নখর সাধারণত পায়ে থাকে, খুর সাধারণত পায়ে থাকে। নখ প্রাণীর আঙ্গুলের শীর্ষভাগকে সুরক্ষিত রাখে। নখর প্রাণীকে কোনো বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করে। খুর প্রাণীকে পিচ্ছিল, আঁকাবাঁকা বা ভঙ্গুর পথে চলতে সাহায্য করে। এই মোটামুটি 4টি পার্থক্য আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তোমরা বইতে খুব একটা এভাবে আলাদা করে টেবিল আকারে পার্থক্য দেওয়া নাই, তোমাদের বর্ণনা আছে, বর্ণনা থেকে তোমাদেরকে বুঝে বুঝে এটি পার্থক্য তৈরি করতে হবে। তো আমি তোমাদের সেই সুবিধাটুকু করে দিলাম, তোমাদের আশা করি তোমাদের এই করতে লাগবে না। তোমরা শুধু এটা দেখে লিখে নিতে পারো বা মনে রাখলেই হবে ভিডিওটি দেখে। আর এখানে শুধু মনে রাখবে যে 3 নাম্বার খুরের পার্থক্যে আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে, যে সুগঠিত এখানে ইউ বা ভি আকৃতির হবে। এখানে ইউ অথবা ভি শব্দ অক্ষর দুটো জুড়ে দিলেই এটি ঠিক হয়ে যাবে। আর তেমন কোনো এখানে ভুল নেই, এটি যেভাবে আছে সেভাবে মুখস্থ করলে আমাদের আশা করি হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটি দেখে তো সবাই দেখবে এবং দেখে নিজেদের পড়া তৈরি করে নিবে। দেখতে দেখতে অনেক সময় চলে গিয়েছে, অনেক মাস চলে গেছে, তোমাদের সাথে ক্লাসে আমাদের দেখা হয় না। আমরা চেষ্টা করছি যে যেভাবে পারি জুমের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, তোমাদেরকে ক্লাসগুলো বা পড়াগুলো টপিকসগুলো দিয়ে সাহায্য করার জন্য, তোমাদের যাতে একটু সামান্যতম উপকার হয় বা তোমরা বুঝতে পারো কি পড়বে, কোত্থেকে কতটুকু পড়বে। বিশেষ করে আমার ভিডিওগুলো আমি তৈরি করেছি, তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে, কোন কোন টপিকসগুলো পড়বে, কোন অংশগুলো কতটুকু পড়বে, কতটুকু লিখবে, ঠিক ওভাবে করে আমি তৈরি করেছি। আশা করি তোমরা এগুলো দেখবে, দেখে পড়ার চেষ্টা করবে। আর আবার অনুরোধ করব, ভিডিওটি না টেনে একবারে দেখার চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিতে ক্লিক করে রাখবে বা প্রেস করে রাখবে। প্রয়োজনে কোনো প্রশ্ন মনে আসলে সেগুলো কমেন্টস বক্সে লিখবে। পরবর্তীতে আমি দেখা মাত্র সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই, আশা করি আগামীতে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।